গল্পে গল্পে চাঁদের হাটের আজকের প্রথম নিবেদন ডক্টর গৌরী দের লেখা কিউরিও ঘর। গল্পের সূত্রধার নবরূপ এবং দোকানের কর্মচারীর ভূমিকায় আমি শাকনিক। ম্যাথিউস এবং নবরূপের বাবার ভূমিকায় দেবজিৎ। গল্প পাঠ জোসেফ এবং স্যামুয়েলের ভূমিকায় বিবেকজিৎ। গল্পের সাউন্ড এফেক্টস এবং সাউন্ড ডিজাইন সায়ন ও বিবেকজিৎ। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ডক্টর গৌরী দেকে গল্প পাঠে আমাদের সহায়তা করবার জন্য। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম গল্প কিউরিও ঘর। বিরাট ব্যবসায়ী কোটিপতি নরেন শীলের একমাত্র ছেলে নবরূপ শীল। ছোটবেলা থেকেই লেখাপড়ায় নবরূপের একেবারেই মন নেই। ও বুঝতে পেরেছিল তার বাবার যা টাকা পয়সা রয়েছে তাতে তাকে আর কষ্ট করে পড়াশোনা করে চাকরি করে খেতে হবে না। আর ব্যবসা, এর জন্য তো আর পড়াশোনা লাগে না, যেটা লাগে সেটা বুদ্ধি, সেটা ওর যথেষ্ট আছে বলে তার ধারণা হয়েছিল। মা অল্প বয়সেই চলে গিয়েছিলেন, আর ব্যবসার খাতিরে বাবা নরেন শীলকে থাকতে হয় বেশিরভাগটা সময় বাইরে। সুতরাং বয়ে যাওয়া ছেলের দিকে তার নজর দেবারও সময় ছিল না। ছোটবেলা থেকেই নিজের বন্ধুবান্ধব আড্ডা এসব নিয়ে কাটিয়ে দিত নবরূপ। অবশ্য লেখাপড়া যে একদম করেনি তা নয়, স্কুল ফাইনালটা কোনো রকমে পেরিয়ে গেছিল। নরেন শীল হয়তো মনে করতেন ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হবে, সেটাই তো কাম্য। আর সেই জন্যই হয়তো নবরূপ যখন বলল সে একটা ঘর প্রাচীন দুষ্প্রাপ্য জিনিস দিয়ে সাজাবে, তখন হয়তো নরেন শীল ভেবেছিলেন আইডিয়াটা কিন্তু মন্দ নয়। ভবিষ্যতে কিউরিও জিনিসের দাম দেশের বাজারে বা আন্তর্জাতিক বাজারে 10 গুণ লাভ এনে দেবে। সুতরাং মোটা মোটা টাকা দিয়ে ছেলের এই কিউরিও করার শখটাকে তিনি জিইয়েই রাখলেন। নবরূপেরও এটা একটা নেশার মতো হয়ে গেল। পার্ক স্ট্রিটের দোকানগুলোতে তাকে প্রায়ই দেখা যেতে লাগলো। কিছুদিনের মধ্যে দেখা গেল নবরূপের কিউরিও ঘর রীতিমতো ভরে উঠেছে। নবরূপের বিশাল অট্টালিকা, ও নিজেরই 3খানা বড় বড় ঘর, তারই মধ্যে যেটা বারান্দার এক কোণের ঘর সেটাই তার কিউরিও ঘর। যত লোকজন আসে নিজের হাতে কিউরিও ঘর খুলে সবাইকে দেখায়। কি নেই তাতে, কত রকমের পাথর, বিভিন্ন রকমের কলম, নানান দেশের টাকা পয়সা, বিভিন্ন দেশের অদ্ভুত অদ্ভুত সব মূর্তি, কাঠ গ্লাসের নানা রকম জিনিসপত্র, পৃথিবীর বিভিন্ন দেশের প্রাচীন নিদর্শন। বেশ ভালোই সংগ্রহ করেছে নবরূপ, কিন্তু এতেও তার মন ভরেনি। সে রোজ বিকেলে বেরিয়ে দোকানে দোকানে ঘোরে। কয়েকটা দোকানের সঙ্গে ওর বেশ বন্ধুত্ব হয়ে গেছে, বিশেষ করে স্যামুয়েল সাহেবের সঙ্গে। সেদিনও নবরূপ তার নিজের ফিয়েটে করে হাজির হলো স্যামুয়েলের দোকানে। স্যামুয়েল সেই মুহূর্তে দোকানে ছিলেন না। নবরূপ দেখল ঘরের এক কোণে একটা ছোট্ট প্যাকিং বক্স, তখনও খোলা হয়নি। নবরূপ দোকানের কর্মচারীকে ডেকে জিজ্ঞেস করল, ওটা কি কি আছে ওতে? জানি না স্যার, মালটা ঘন্টাখানেক আগে এসেছে। একজন বিদেশি ওটা নিয়ে আসার পর শ্যামল সাহেব ওকে সঙ্গে করে বেরিয়ে গেলেন আর বলে গেলেন উনি না ফেরা পর্যন্ত যেন পার্সেলটা খোলা না। তাই বুঝতে পারছি না ওতে কি আছে। দোকানের কর্মচারীরা সকলেই নবরূপকে চেনে। নবরূপ তাই বলল, উনি এলে বলো আমি এলে যেন জিনিসটা খোলা হয়। কিন্তু সাহেব যদি তুমি আমার নাম করবে। বলেই লোকটার হাতে একটা 100 টাকার নোট গুজে দিল। লোকটা আর কোনো কথা না বলে সরে গেল। ফিরে এসে স্যামুয়েল সাহেব যখন শুনলেন নবরূপটা খুলতে বারণ করে গেছে, তখন স্যামুয়েল এক কথায় রাজি হয়ে গেলেন। কারণ বহুদিন ধরেই তো তিনি নবরূপকে দেখছেন। বড় লোকের ছেলে, যা বলবে তাই করবে। তাছাড়া স্যামুয়েল খুব চালাক ব্যবসায়ী, উনি ব্যবসা করতে জানেন। তাছাড়া খবর আছে ওই বাক্সে যা আছে
তার দাম কমপক্ষে 4-5 লাখ টাকা। এত টাকার জিনিস কেনার মতো খদ্দের হাতে গোনা যায়। নবরূপ ওই খদ্দেরদের মধ্যে একজন। স্যামুয়েল প্রথমে এই মালটা রাখতে রাজি হয়নি, কিন্তু যখন শুনলেন মালটা বিক্রি না হলে ওরা ফেরত নিয়ে যাবে, তখন রাজি হয়ে গেলেন। কিন্তু বলে দিলেন 7 দিনের মধ্যে বিক্রি না হলে নিয়ে যেতে। ওরা তাতে রাজি হয়ে যাওয়ায় স্যামুয়েলও আর আপত্তি করেননি। এখন নবরূপের যদি নজর পড়ে যায় তো ক্ষতি কি? 30% কমিশন পেলে তো তার মন্দ লাভ হবে না, আর দরাদরি তো হবেই। সুতরাং স্যামুয়েল ঠিক করলেন উনি দামটা 6 লাখ রাখবেন। তারপর যদি কমে সে আর কত কমবে। নবরূপের জন্য বসে বসে যখন রাত 10টা বাজতে চলেছে, স্যামুয়েল মনে করছেন এবার দোকান বন্ধ করবেন, ঠিক সেই সময় নবরূপের গাড়িটা দোকানের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে লজ্জিত নবরূপ বলল, সরি স্যার, একটু দেরি হয়ে গেল। তো পার্সেলে কি এসেছে বলুন তো? ওটা আবার কোথাও পাচার করে দেননি তো? সে কি স্যার, আপনি বলে গেছেন বলে আমি পার্সেল খোলার ঝুঁকিটাও নিইনি। এই কি আছিস? আরে পার্সেলটা খুলে আগে ওনাকে দেখা। স্যামুয়েল উল্টো চাপ খেয়ে থতমত খেয়ে গেলেন। ঘটা করে পার্সেলটা খোলা হলো। তার ভেতর আবার একটা প্যাকিং। এত যত্ন করে যখন করা, তখন নিশ্চয়ই খুব দামি কিছু হবে। নবরূপ হুমড়ি খেয়ে প্যাকিং বাক্সর ওপর থেকে লক্ষ্য করছিল আর ছটফট করছিল। অবশেষে জিনিসটা দেখা গেল, ছোট্ট একটা সোনার সাপ। তার মাথায় আটকানো একটা নীলকান্ত মণি। কি অসাধারণ তার দুটি! পাগল হয়ে গেল নবরূপ। এ জিনিস সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। হঠাৎ তার চোখ পড়ল বাক্সের ভেতর আর একটা কি যেন দেখা যাচ্ছে। স্যামুয়েলের লক্ষ্য ছিল সেদিকে। ও হাতে করে তুলতেই দেখা গেল বহু পুরনো কিছু কাগজ। তখনকার দিনে যাকে বলা হতো প্যাপাইরাস রিড, নলখাগড়া থেকে তৈরি কাগজ। তার উপর অদ্ভুত ধরনের কালি দিয়ে লেখা কোনো পুঁথি। এই কালি তৈরি হতো জলগদের আঠা আর রান্নাঘরের ঝুল মিশিয়ে। নবরূপ পুঁথিটা দেখে বলল, ওটা কি কোনো ম্যাপ? মনে হচ্ছে কোনো পুরনো দলিল। হ্যাঁ, এই হয়তো এই সাপটার সম্পর্কে কিছু লেখা আছে। ওটাও আমার চাই। কিন্তু স্যার, আপনি তো মিশরের ভাষাও জানেন না, লিখতে পড়তেও জানেন না। এ নিয়ে আপনার কি লাভ? আর ওটা আমি না নিলে আপনার কি লাভ? পরিষ্কার করে বলুন তো দেখি। আমার কোনো লাভ নেই, তবে অবশ্য ম্যাথিউসের হতে পারে। ম্যাথিউস আবার কি? খ্যাতি সম্পন্ন বিখ্যাত মানুষ। সে আমাকে এসব জোগাড় করে দেয়। ম্যাথিউস একজন ইন্টারন্যাশনাল স্মাগলিং দলের লিডার। আর হ্যাঁ, আর একটা কথা, লোকটা কিন্তু টাকা পয়সার ব্যাপারে একেবারে পিশাচ। যা টাকা নেয় নিক, কিন্তু ওই পুঁথির মানেটা কি? আপনি দয়া করে ম্যাথিউস সাহেবের সঙ্গে একটু পরামর্শ করার সুযোগ করে দিন আমাকে। আমাকে জানতেই হবে ওটা ওটা কি, ওটা কি দামি না সাধারণ? আমি জানতে চাই। আর আমার কিউরিওর ঘরের মধ্যে হবে ও সসম্মানে প্রতিষ্ঠা। ওর সঙ্গে কথা বলতে হবে সে তো বুঝলাম। ওর কি কোনো আশা ঠিক আছে? 7টা, 8টা, 9টা, 10টা, কোনো ঠিক নেই। যত রাত হোক আমি থাকবই, জানতে আমাকে হবেই। রাত 10টার পর এসে হাজির হলেন ম্যাথিউস। স্যামুয়েল একটা আলাদা ঘরে ওদেরকে নিয়ে গিয়ে বসালেন। নির্ঘাত জমে যাবেন আপনারা।
কথা বলুন, আমি বরং চা পাঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য। মিস্টার ম্যাথিউস, বাক্সের মধ্যে যে পাণ্ডুলিপি দেখলাম ওটাও আমার চাই। এবার বলুন, সাপ আর পাণ্ডুলিপি সব নিয়ে কত দেব? আপনি ওটা নিয়ে কি করবেন? আপনি তো ওই ভাষা পড়তেও পারবেন না, বুঝতেও পারবেন না। কিন্তু আমি ওটা পড়ার জন্যে ওই ভাষা শিখে নেব, অথবা কোনো মিশরীয়কে দিয়ে ট্রান্সলেট করিয়ে দেব। মোট কথা ওটা আমার চাই। আপনার আপত্তি কেন? আপনি তো টাকা পাবেন। দেখুন মিস্টার শীল, টাকাটা এখানে সব নয়। টাকার সঙ্গে এর কোনো তুলনাও হয় না। এটা ছিল কোথায় জানেন? মেন পিরামিডের মধ্যে একটা মেইন কিউরের নিচে। আমাদের ধারণা এই পুঁথিতে আরও অনেক তথ্য আমরা পাওয়ার আশা করছি। এটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের একটা বিরাট দল আছে। হ্যাঁ জানি, কিন্তু আপনি জানেন না। ছোটবেলা থেকে পুরনো জিনিস সংগ্রহ করে ঘর সাজানো আমার নেশা। তাই আমিও আপনাদের মতো আরো অনেক কিছু সন্ধান চাই। এমন অমূল্য সম্পদ আমি আরো চাই। বেশ, তো সেজন্য তো আমরা আছি। দেখুন, টাকার আমার অভাব নেই। আমি নিজে মিশরে যেতে চাই, পিরামিড দেখতে চাই, শুধু দেখা নয়, ওর নিচে গিয়ে অমূল্য সম্পদগুলোকে দেখতে চাই। আপনি একা এটা করবেন ভাবছেন? সেটা সম্ভব নয় জানি, তাই তো পুঁথিটা আমার কাছে রাখতে চাই। কারণ এই পুঁথির লোভে অনেকেই আপনার মতো এগিয়ে আসবে আমার কাছে, ওই পুঁথির আকর্ষণে। অবশ্য আপনার বুদ্ধিটা মোটেই খারাপ নয়। আমি ভাবতে পারিনি ওই পুঁথির জন্য আপনি এত লালায়িত হবেন। তাহলে প্রথমেই সরিয়ে ফেলতাম। শুনুন মিস্টার শীল, আপনি যদি সত্যি মিশর যেতে চান, সব নিজের চোখে দেখতে চান, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু তার বদলে একটা শর্ত আছে। সেটা যদি মেনে নেন তো আপনারও লাভ, আমারও লাভ। শর্তটা কি? শুনুন মিস্টার শীল, আপনার তো মিশর দেখার খুব ইচ্ছে, তাই না? আমি আপনাকে নিয়ে যাব মিশরের রাজধানী কায়রোর কাছে গিজেতে। গিজেতেই রয়েছে 5000 বছর পুরনো সব পিরামিড। সেই সময় মিশরের রাজাদের উপাধি দেওয়া হতো ফারাও অথবা ফেরো। তৃতীয় বংশের প্রথম ফেরো ছিলেন জোসেফ। সবুজ মাঠের শেষে যেখান থেকে মরুভূমি শুরু হয়েছে সেখানেই পিরামিড তৈরি হয়েছিল। এই জোসেফের পিরামিড ছিল প্রথম। তাই আশা করা হয় এই পিরামিডের তলায় অসংখ্য জিনিস আছে। সেসব জিনিস জোসেফ ব্যবহার করতেন। একটা পিরামিড আমাদেরকে বড়লোক করে দিতে পারে। তাহলে এতদিন করেননি কেন? সেই কথাই তো বলতে যাচ্ছি। বাবা অবশ্য অনেকবার বলেছেন একটা ওয়াচডগ রাখতে, নবরূপই রাখেনি ইচ্ছে করে। ওসব ঝামেলা তার ভালো লাগে না। সাপটা নিয়ে কারেন্ট বন্ধ করে কিউরিও রুমে ঢোকে নবরূপ। একদিকে দেওয়ালের সেলফের ওপর মাঝারি সাইজের সব জিনিস সাজানো আছে। নবরূপ ওখানেই সাপটাকে রাখল। হঠাৎ মনে হলো সাপের মাথায় মণির দুতিতে চারিদিক যেন আলোয় আলো হয়ে গেল। নবরূপ মুগ্ধ দৃষ্টিতে তাকালো, দেখল সাপের চোখ দুটো কি অস্বাভাবিকভাবে জ্বলছে। মাথার মণিটা থেকে কখনো লাল, কখনো নীল, কখনো বা হলুদ আভা বেরোচ্ছে। অনেকক্ষণ ধরে দেখে দেখে একটা পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলল নবরূপ। আর চোখ দুটো কি চুনির নাকি কে জানে, অত লাল, অত উজ্জ্বল। সাপটার কেমন যেন একটা সম্মোহনী দৃষ্টি। নবরূপ কিছুতেই তার জায়গা থেকে নড়তে পারছে না। মনে জোর এনে ও চোখটাকে ঘুরিয়ে নিল দরজার দিকে।
সঙ্গে সঙ্গে মাথাটাও ঘুরে গেল। স্থির হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নবরূপ টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। ঘরের দরজা বন্ধ করে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে চলে গেল ঘরে। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যেতে দেরি হয় নবরূপের। আজও রাত তখন 12টা। নবরূপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর একটা খস খস খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল নবরূপের। তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে ও ছুটে গেল পার্টিশনের ওপাশে। না, দরজাও বন্ধ, কারেন্টও চালু, তবে শব্দটা এলো কোথা থেকে? অনেক অনুসন্ধান করেও কিছু পেল না। ঘুমও পেয়ে গেছিল। নবরূপ শুয়ে পড়ল, কিন্তু ঘুম সব গেল কোথায়? বড় বড় চোখ করে নবরূপ ভাবতে লাগলো সাপের কথা। অত দামি জিনিস তার কিউরিও রুমে একটাও নেই। তাই হয়তো মনে মনে ভয় পাচ্ছে যদি কেউ নিয়ে নেয়। হয়তোবা মনের অচেতন কোণে ভয়ও ছিল, তাই ঘুম আসছে না, আসছে চিন্তা। আবার ঘুমিয়ে পড়ল নবরূপ। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। কি একটা অদ্ভুত অনুভূতিতে ঘুমটা ভেঙে গেল তার। ওর মনে হলো কেউ একজন ঘরে ঢুকেছে। পর্দার ওপাশটা যেন নড়ে উঠল। তাহলে কি তার ভয়টাই সত্যি হলো? ঘরের বড় আলো জেলে ঘরের কোণে রাখা একটা লাঠি হাতে নিয়ে সব জায়গায় ঠুকে ঠুকে দেখল নবরূপ। কই, কোথাও তো কিছু নেই। শুধু বেড ল্যাম্পটা জ্বালিয়ে নবরূপ শুয়ে পড়ল। সামনের দিকে তাকাতেই দেখল সেই আধো অন্ধকারে একটা মস্ত বড় সাপ তার পায়ের কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে। নবরূপ একটু নড়লেই বোধহয় তার কাল ছোবল দেবে। নবরূপ দিকবিদিক জ্ঞান হারিয়ে বেড সাইড টেবিলের ওপর থেকে ভারী অ্যালার্ম ক্লকটা ছুঁড়ে মারল সাপের দিকে। ঘড়িটা ঝনঝন করে ভেঙে পড়ল। সাপটার কিন্তু কিচ্ছু হলো না, কিন্তু নবরূপ পরিষ্কার দেখছে ঘড়িটা সাপের গায়ে গিয়ে লেগেছে। কিন্তু কেন যেন মনে হলো সাপের শরীরের ভেতর দিয়ে ওটা বেরিয়ে গেল, ঠিক যেন ছায়ার মতো। সাপটা কিন্তু তাকে ছোবল মারল না, অথচ ইচ্ছে করলেই ঘড়ি ছোঁড়ার আগেই সে ছোবল মারতে পারত। সাপটা তার চোখের সামনে আস্তে আস্তে করে মিলিয়ে গেল। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে ভোর 5টা বাজল। নবরূপ বিছানা থেকে উঠে ঘরের আলো জেলে তন্ন তন্ন করে সব খুঁজতে লাগলো। না, সাপকে খুঁজে পাওয়া কি অত সোজা? কিন্তু এ তো যে সে সাপ নয়। সে পরিষ্কার দেখেছে সাপের মাথার মণিটা জ্বলজ্বল করছে, আর ওই চোখ, টকটকে লাল চোখ, সেও কি মিথ্যে? মনে পড়ল ম্যাথিউসের কথা। এগুলো সবকটাই অভিশপ্ত। নবরূপ এসব বিশ্বাস করে না। সে এই যুগের ছেলে। ও জানে সাপটাকে নিয়ে এত চিন্তা করার ফলে সে চোখের সামনে সাপটাকে দেখল। নয়তো সাপটা জ্যান্ত হয়ে ওর শোবার ঘরে চলে আসবে, এ কথাই 20 শতাব্দীতে কেউ বিশ্বাস করবে না। এ আর কিছুই নয়, হ্যালুসিনেশন। মনের ছবিটাকে যাতে সত্যি বলে মনে হয়। মনের দুর্বলতা তাকে বদলাতেই হবে। আসলে ম্যাথিউসের কথাগুলো তাকে ভেতর ভেতর দুর্বল করে দিচ্ছিল বোধহয়। ওসব কুসংস্কার সে মানে না। নবরূপ ঠিক করল মিশর তাকে যেতেই হবে। এমন সুযোগ সে আর জীবনে পাবে না। তবে একটা ব্যাপার, বাবাকে সে তার মিশর যাওয়ার আসল উদ্দেশ্যের কথা কখনোই বলবে না।
কেবল বলবে সে মিশরে যাবে কিছু দুষ্প্রাপ্য জিনিস কিনে আনার জন্যে। তার ব্যবসায়ী বাবা এতে খুশিই হবে, এই ব্যাপারে নবরূপ একেবারে নিশ্চিত। চুপচাপ শুয়ে ভবিষ্যতের প্ল্যান করছিল নবরূপ। মনে হলো একবার কিউরিও ঘরে যাওয়ার দরকার। কেন জানি না তখন থেকে মনটা খচখচ করছে। যদিও এসব বিশ্বাস করে না, কিন্তু তবু মনে হচ্ছে একবার সাপটা দেখে আসে। না, আর বসে থাকতে পারল না, কিউরিও ঘরের দিকে এগিয়ে চলল। কিউরিও ঘরের চাবি আর সুইচ লুকোনো থাকতো পাশের দেওয়ালের মধ্যে খাপ করা ঢাকা দেওয়া একটা লুকোনো গর্তে। বাইরে থেকে দেখলে দেওয়াল বলেই মনে হয়, কিন্তু বোঝা যায় না। কারেন্ট বন্ধ করে কিউরিও ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল নবরূপ। সোজা এসে দাঁড়ালো সেই সাপটার সামনে। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখ দুটো জ্বলে উঠল। সাপের মাথার মণিটার এক কোণে একটা সরু ফাটার দাগ দেখা যাচ্ছে না? এত সূক্ষ্ম যে খালি চোখে বোঝা যায় না। টেবিলের ড্রয়ারে একটা ম্যাগনিফাইং গ্লাস ছিল। নবরূপ সেটা দিয়ে দেখল, সে ঠিকই দেখেছে একটা সরু দাগ। কিন্তু এটা তো ছিল না। হলো কি করে? তবে কি সেদিন ওর ঘরে টেবিল ক্লকের ধাক্কায়? না 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 না, সে কি ভাবছে? সে কি ক্রমশ কুসংস্কারগ্রস্ত হয়ে পড়ছে নাকি? তাহলে এটা কি করে হলো? নবরূপ নিজের মনেই বলল, হয়তো ছিল, এটা আগে থেকে আমার চোখে পড়েনি। সে যাই হোক, মিশরে আমি যাবই। কোনো রকম ভাবেই কোনো কিছু বা কেউ আমাকে আটকাতে পারবে না। ম্যাথিউস করিতকর্মা লোক, 7 দিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেললেন। নবরূপ বলল, মিস্টার ম্যাথিউস, আমার একটা অনুরোধ আছে। বেশ তো, বলুন। দেখুন, মিশর যখন যাচ্ছি, আমার ইচ্ছে মিশরের সবটা ঘুরে আসে। এই খরচটা আমার, অবশ্য এর জন্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। ম্যাথিউসের এখন একমাত্র উদ্দেশ্য কার্যসিদ্ধি করা। ম্যাথিউস রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আমরা পোর্ট সৈয়দ পর্যন্ত প্লেনে যাব, তারপর দেখি ওখান থেকে কীরকম কি ব্যবস্থা করা যায়। লোহিত সাগর পেরিয়ে ভূমধ্য সাগর, এই দুয়ের মধ্যে রয়েছে সুয়েজ খাল। ফরাসি ইঞ্জিনিয়ার লেসেপস এটা কেটে নাম দিলেন কেনেল। এটাই এখন সুয়েজ খাল নামে বিখ্যাত। সুয়েজ ক্যানেল নদীর মতো, খুব একটা চওড়া নয়, দুটো জাহাজ পাশাপাশি যেতে পারে এই পর্যন্ত। ক্যানেলের দুধারে গাছের সারি। যেতে যেতে ওটা যখন গিয়ে হ্রদে পড়েছে, তখন এই জায়গাটা খুব চওড়া হয়ে গেছে। অপূর্ব দৃশ্য। দুধারে পাহাড়, তার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে ক্যানেলের জল। এই ক্যানেলটা গিয়ে যখন ভূমধ্য সাগরে পড়েছে, সেইখানেই গড়ে উঠেছে পোর্ট সৈয়দ। ছোট্ট একটা শহর, ভারী সুন্দর, মনোরম, কিন্তু প্রাকৃতিক রুক্ষতাও প্রচণ্ড। ওদের দেশে যাওয়ার সময় ডান দিক দিয়ে আর ফেরার সময় বাঁ দিক দিয়ে ট্রাফিক চলে, আমাদের দেশের ঠিক উল্টো। সারা শহরে ছড়িয়ে আছে ফরাসি আর ইউরোপীয় প্রভাব। এখান থেকে কায়রো 130 মাইল দূরে। পোর্ট সৈয়দ ঘুরে ওরা কায়রোর দিকে যাত্রা করল। বিখ্যাত নীল নদের বদ্বীপ। বদ্বীপের কাছটায় শুধু তৃণলতা আর গুল্ম। তারপর যত দূর চোখ যায় শুধু বালি আর বালি। কায়রো থেকে 20 মাইল দূরে 5000 বছরের পুরনো নগর মেমফিস। মেমফিসের কাছে পৃথিবীর ঐতিহ্যময় শহর ব্যাবিলন।
রোমানরা মিশর জয় করে এখানেই দুর্গ করে থাকত। রোমানদের পরে এলো খ্রিস্টান, তারপর এলেন খালিফা এল মুইজ। তিনি এখানে এল কাইরো বলে একটা নগর তৈরি করলেন। সবাই এল কাইরোকে বলতে লাগলো লে কাইরে। তার থেকে পরে নাম হয়ে যায় কায়রো। 7ম শতাব্দীতে খালিফা ওমর ব্যাবিলন অধিকার করে এলফাস্টাড বলে একটা রাজধানীও তৈরি করলেন। এইরকম অসংখ্য ঘটনা দিয়ে গড়া ঐতিহ্যপূর্ণ দেশ কায়রো ব্যাবিলন। কায়রো পৌঁছে ওরা একটা হোটেলে উঠল, 5 তারা হোটেল। 2 এয়ার কন্ডিশন রুম দিলেন ম্যাথিউস ওদের দুজনের জন্যে। সন্ধ্যের পর নিচের লবিতে নাচ গান খাওয়া দাওয়া চলতে লাগলো অনেক রাত অব্দি। পরদিন সকালে ম্যাথিউস বললেন, এবার আমরা আমাদের আসল লক্ষ্যস্থল গিজেতে রওনা হব। আপনার আর কিছু দেখার নেই তো? একটা দিন আমার সময় দিন, আমি কাল শুধু দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। দেখতে চান দেখুন, কিন্তু যে জিনিসের সন্ধান আমি আপনাকে দেব তা কিন্তু কোনো দোকানে আপনি পাবেন না। আমি কিনবো না, খালি দেখব। বেশ বেশ, তাহলে আমরা পরশুদিন ভোর রাতে রওনা হব গিজে শহরের দিকে। রাস্তায় যেতে যেতে আরেকবার পুরনো কথা ঝালিয়ে নিতে বললেন ম্যাথিউস। এর আগে আমি আপনাকে আমার পরিচয় দিয়েছি। আসলে আমি হলাম দলের নেতা, আমার সঙ্গে বহু লোক কাজ করছে। এরা কিন্তু সব সময় সব কিছু লক্ষ্য রেখে যাচ্ছে। কোনো দিন কেউ কোনো বেইমানি করতে পারবে না। যে করবে তাকে বালির নিচে জ্যান্ত কবর দেওয়া হবে। আমরা মিশরীয়রা বেইমানি সহ্য করতে পারি না। জিপে করে ওরা এগিয়ে চলল গিজের দিকে। ঠিক অন্যগুলোর মতো সামনেটা একটু সবুজ, তারপরেই সীমাহীন বালি। ওই দেখুন দূরে গিজে দেখা যাচ্ছে। বালির ওপর বড় বড় কতগুলো পিরামিড দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? তারপর একটু দূরে একটা ছোট্ট পিরামিড দেখিয়ে বললেন, ওই যে দেখছেন ছোট্ট পিরামিড, আমরা ওখানেই যাব। ওটাই আমাদের গন্তব্যস্থল। আমাদের লক্ষ্যবিন্দু 3য় রাজবংশের প্রথম ফেরো জোসেফের পিরামিড। ওটা তো দেখছি খুবই ছোট্ট। সামনে যে পিরামিডগুলো দেখছেন ওগুলো কি ছোট না বড়, কি মনে হয় আপনার? ও ও ও, তো বিশাল। আগেই বলেছি, এখনো বলছি, আমাদের সঙ্গে বিরাট দল, মেশিন, গাড়ি সব রেডি। এখন চলুন, আমরা কোনো বড় হোটেলে আশ্রয় নিই। রাত 12টার পর আমাদের অভিযান শুরু হবে। রাত 12টা? কেন? এই কিরকম নিয়ম এদেশে? গভীর রাতই তো প্রশস্ত, কেউ কোথাও থাকবে না, কেউ ঝামেলা করবে না। সে রাতটা নবরূপের জীবনে এক ঐতিহাসিক ঘটনা। ওরা যখন পিরামিডের কাছে গিয়ে পৌঁছল, ম্যাথিউসের লোক তখন পিরামিডের তলাটা বার করে ফেলেছে। সে বিরাট একটা যন্ত্র পরিষ্কার করে ফিরে চলে গেল। নবরূপ দেখল বালির তলায় পিরামিডের দরজা। সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছে দরজাটাকে। দরজার মাথার উপর নকশা, দরজার গায়ে সে যুগের কারুকার্য। ছোট দরজা এক মানুষ সমান, কিন্তু প্রচণ্ড ভারী। দরজায় হাত দিতে গিয়ে হাত সরিয়ে আনল নবরূপ। দরজার মাথায় কি লেখা রয়েছে? নবরূপ তো আর মিশরীয় ভাষা পড়তে পারে না, তাই বাধ্য হয়ে জিজ্ঞেস করলো ম্যাথিউসকে, ওখানে কি লেখা আছে? ম্যাথিউস ভগবানকে প্রণাম জানালেন। ভাগ্যিস নবরূপের মিশরীয় ভাষায় দখল নেই, নয়তো ঠিক পড়ে সে বলতো ওতে কি লেখা আছে। ম্যাথিউস খানিকটা পড়ার ভান করে বললেন, এই যে আমি আপনাকে যা বলেছিলাম সেই কথা। মিশরীয় কেউ এই দরজায় হাত দিলে জোসেফের আত্মা তাকে ছাড়বে না। আসলে যেটা লেখা ছিল সেটা ঠিক এই রকম:
এখানে তৃতীয় রাজবংশের প্রথম ফেরাও শান্তিতে রয়েছেন। কোনো মানুষ বা কোনো জীব যদি শান্তি ভঙ্গ করে তবে তার মৃত্যু অনিবার্য। বন্ধ দরজা হলো শান্তির দ্বার। সেই দরজায় যে আঘাত হানবে, জোসেফের পরলোকগত আত্মার অভিশাপে হবে সে অভিশপ্ত, তার মৃত্যু অবধারিত। ম্যাথিউসের কথা বিশ্বাস করে নবরূপ এগিয়ে চলল সামনের দিকে। একা নবরূপ এগিয়ে চলেছে, চারপাশের কর্মীরা লক্ষ্য করছে। তারাও ম্যাথিউসের কথা বিশ্বাস করছে। ম্যাথিউস তো যে কোনো লোককে দিয়ে দরজা খোলাতে পারতেন, নবরূপকে ধরলেন কেন? আসলে তার কারণ আর কিছুই নয়। যে কোনো লোক লাগিয়ে কাজ করালে যে করাচ্ছে পাপটা তারই হয়। এই জন্য মোটা টাকা খরচ করেও ম্যাথিউস বাঁচতে পারতেন না। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। নবরূপই এখানে উদ্যোক্তা, তার ধনসম্পদ চাই। সে পিরামিড খুলে অর্ধেক পাবে ভেবেই এগোচ্ছে তার নিজের স্বার্থে। এখানে ম্যাথিউস শুধু গাইড, পথ প্রদর্শক। পাপ তাকে স্পর্শ করবে না। নবরূপ এগিয়ে চলল। বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে তার। পিরামিডের লুকোনো দরজা খুলছেও। এ কি কম কথা? কোনোদিন কলকাতায় কেউ এমন কথা ভেবেছে? দরজায় হাত দিতেই একটা ইলেকট্রিক শকের মতো লাগলো নবরূপের। ছোট্ট একটা ধাক্কা সামলেও নিল সে। মুখ ফিরিয়ে নিজেই বলল নবরূপ, প্রচন্ড কারেন্ট লাগলো। ম্যাথিউস ওপরে দাঁড়িয়েছিলেন। ওর চোখ দুটো লোভে শিয়ালের চোখের মতো আগুন বেরোচ্ছে। নবরূপ বলল, মিস্টার ম্যাথিউস, আমি ভয় পাচ্ছি। আপনি বরং অন্য লোককে ডাকুন। ম্যাথিউসের মুখখানা থমথম করছে। খুলতে তো তোমাকে হবেই। শুধু শুধু এত টাকা খরচ করে তোমাকে এনেছি, হ্যাঁ? ম্যাথিউসের গলার স্বরের এই পরিবর্তন ভয় পাইয়ে দিল নবরূপকে। তবু সে বলে ওঠে, তোমাদের এত লোক আছে, তাদের বলতে পারো না? মুহূর্তের মধ্যে ম্যাথিউস নেকড়ে বাঘের মতো বালির পাঁচিল থেকে নিচে ঝাঁপিয়ে পড়লেন নবরূপের সামনে। নবরূপ দেখল তার দিকে দুটো বন্দুক তাক করে রেখেছে ম্যাথিউস। ম্যাথিউসের এরকম রূপ আর দেখেনি নবরূপ। চাপা স্বরে বলে ওঠেন ম্যাথিউস, হয় মর, আর না হয় এক্ষুনি দরজা খুলবি। নবরূপ একা এসেছে, তার কোনো দলবল নেই। এই মুহূর্তে সে ম্যাথিউসের কথা না শুনলে এই বালির তলায় ওরা ওকে শুইয়ে দেবে চিরদিনের মতো। আশেপাশের লোকগুলো ওর দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। না বলার আর কোনো উপায় নেই। গায়ের জোরে ঠেলল নবরূপ দরজাটাকে। না, একটুও নড়ল না। এবার রীতিমতো ধাক্কা দিল নিজের সমস্ত শক্তি দিয়ে। দরজাটা বোধ হয় আধ ইঞ্চির মতো খুলল। একটা ঠান্ডা কনকনে ঝুরালো অশরীরী হাওয়া ধাক্কা দিয়ে চলে গেল। ও পড়ে যাচ্ছিল, সামনে নিল কোনো রকমে। ভেতরটা পুরোপুরি অন্ধকার। ম্যাথিউস আবার চেঁচালেন, দরজাটা পুরোপুরি খুলে যায়নি, আরো জোরে টানা দরকার। পাথরের দরজা খোলা কি কম কথা? নবরূপ আবার দুহাত দিয়ে দরজাটা ধরে এক হ্যাঁচকা টান দিল। আর একটু ফাঁক হলো। এখন কোনো রকমে একটা লোক ঢুকতে পারে। ম্যাথিউস বললেন, মিস্টার শীল, আমরা কিন্তু আপনাকে সাহায্য করব না। আপনি কি মনে করে দরজা খুলেছেন? ব্যাপারটা বুঝতে দেরি হলো না নবরূপের। অর্থাৎ আরো চড়া করে দরজা না খুললে ওরা সবাই ঢুকবে কি করে? ঘাম ছুটে যাচ্ছে নবরূপের। এবার সে পিঠ দিয়ে ঠেলতে লাগলো। একটা দিক হাট করে খুলে গেল। বড় বড় মশাল জেলে ম্যাথিউস বললেন, এবার দেখা যাক ভেতরটা। মিস্টার শীল, আপনি আগে চলুন। মশালের আলোয় অন্ধকার গুহা আলো হয়ে গেল। একটা বড় কারুকার্য করা কফিন। তার ভেতর শুয়ে রয়েছেন জোসেফ। চারদিকে অসংখ্য ঘর গৃহস্থালির জিনিস।
তার প্রিয় শৌখিন জিনিস, তার ব্যবহার্য পায়ের জুতো, জামা কাপড়, থরে থরে সাজানো যা কিছু দেখা যাচ্ছে সব সোনা আর দামি দামি পাথর বসানো জিনিসপত্র। আপনি যা নেবার নিন, তারপর আমরা নেব। কি নেবে তাই ভেবে পাচ্ছে না নবরূপ। সোনার ফুলদানি, সোনার মুকুট, সোনার থালাবাটি, গ্লাস কোনোটাই তার মনে ধরল না। এসব নিয়ে সে কি করবে? তার চাই বিশেষ কোনো বস্তু, যা দুর্লভ আবার অমূল্য, যেটা সে তার কিউরিও রুমে রাখতে পারবে। নবরূপ দেখছে আর ভাবছে, আর তার চারধারে ম্যাথিউসের দল নিষ্পন্দ নিথর হয়ে তাকে লক্ষ্য করছে, কারণ কবরের নিচে শব্দ করা বারণ। হঠাৎই চোখে পড়ল নবরূপের এক অদ্ভুত ধরনের পাখি। লম্বা ঠোঁটটা ক্রমশ সরু হয়ে এসেছে, পাখির শরীরটা গোল আর পা দুটো লম্বা। পাখিটা সোনার, ওর চোখ দুটো আসল হীরের, গায়ে পালকের মতো আঁচড় কাটা সোনার উপর লাল সবুজ মিনে করা রয়েছে। মাত্র 8 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি চওড়া জিনিসটা সত্যি অপূর্ব। নবরূপ বলল, এবার তোমরা যা খুশি করো, আমি যা নেবার নিয়ে নিয়েছি, আর আমি কিচ্ছু নেব না। পাখিটা হাতে নিয়ে পিরামিডের তলা থেকে বেরিয়ে এলো নবরূপ। ওদিকে ভোর হয় সব জানাজানি হয়ে গেলে দেশের লোক তাদের ছাড়বে না। তাড়াতাড়ি করে আবার জোসেফের পিরামিড বালির মধ্যে ঢুকিয়ে দিতে লাগলো ম্যাথিউসের লোকেরা। ম্যাথিউস বেরিয়ে এসেছেন, ওর হাতে মস্ত বড় একটা থলি। নবরূপ ম্যাথিউসকে ডেকে বলে, ম্যাথিউস, এবার তুমি বলো আমি কবে দেশে ফিরবো, কিসে ফিরবো, আর এই পাখিটাকে যদি কাস্টমস ধরে তখন কি করব? ম্যাথিউস খুব খুশি ছিলেন নবরূপের ওপর। উনি ভাবতেই পারেন না এত টাকার লোভ ভারতীয়রা সামলায় কেমন করে। এখন সে প্রচুর টাকার মালিক হবে। ম্যাথিউস বলে ওঠেন, আরে তোমাকে ফেরানোর দায়িত্ব আমার, কাস্টমসে কোনো চেক হবে না, তুমি সোজা জিনিস নিয়ে বাড়ি চলে যাবে। ম্যাথিউস যা বলছেন ঠিক তাই করেছেন। নির্বিঘ্নে নবরূপ চলে গেল কলকাতায় নিজের বাড়িতে। সুটকেসের মধ্যে রয়েছে জিনিসটা, সেটা খুলে নবরূপ গেল বাবাকে দেখাতে সেই ছোট্ট পাখিটা। উনি বললেন, করেছিস কি? এ তো অমূল্য সম্পদ, বাজারে তো এর দাম কম করে 20 লাখ টাকা, বেচে দিবি? অবাক হয়ে গেল বাবার কথা শুনে নবরূপ। মানুষটা কি ব্যবসা ছাড়া আর কিছুই বুঝতে পারে না, নাকি বুঝতে চায় না, কে জানে। 3 দিনও গেল না, বাড়ির মধ্যে অস্বাভাবিক সব কাণ্ড ঘটতে লাগলো। রোজ রাত্রিরে কিউরিও ঘরের মধ্যে থেকে নানা ধরনের শব্দ হতে লাগলো। কখনো ডানা ছটপট, কখনো হিস হিস শব্দ। নবরূপ দরজা খুলে উঁকি মেরে দেখল, কই কিছু তো নেই, সব ঠিকঠাক, যেমন ছিল তেমনই আছে। 4 দিনের দিন গভীর রাতে আবার ঘুম ভেঙে গেল নবরূপের। প্রচণ্ড মারামারির শব্দ, তার সঙ্গে অস্বাভাবিক একটা মোটা গলার গো গো শব্দ আসছে। এবার আর কোনো ভুল নেই, শব্দটা আসছে দেওয়ালের ভেতর দিক থেকে। নবরূপ কিউরিও ঘরটা খুলে লক্ষ্য করতে লাগলো, কিন্তু কোনো রকম অস্বাভাবিক কিছু দেখল না। চিন্তিত মনে চলে আসছিল। হঠাৎ থমকে দাঁড়ালো নবরূপ, ফিরে গেল যেখানে সাপটা ছিল। হ্যাঁ, সে নিশ্চিত যেখানে সে সাপটা রেখেছিল সেখানে সাপের বদলে বসে আছে সেই সরু লম্বা ঠোঁটলা পাখিটা।
আর পাখিটার জায়গায় বসে আছে সাপটা। অবাক হয়ে গেল নবরূপ। এ ঘরে ও ছাড়া আর কেউ ঢোকে না। এ ঘরে চাবি কোথায় থাকে সেটাই কেউ জানে না। তাহলে এরকম অঘটন ঘটল কি করে? সে কি তবে ভুল করে? অসম্ভব, মনে মনে ভাবল নবরূপ। তার পরিষ্কার মনে আছে, ঠিক জায়গায় সে ঠিক জিনিস রেখেছিল। এবার নবরূপ সত্যিই ভয় পেল। ঘরের মধ্যে দাপাদাপি ছোটাছুটি কোনোটাকেই সে যেন আর উড়িয়ে দিতে পারল না। আরো একটা ঘটনা হলো, কদিন ধরে নবরূপ অনুভব করছে কেউ যেন সব সময় তাকে ছায়ার মতো অনুসরণ করছে। সবসময় সে দেখতে পাচ্ছে কিন্তু ধরতে পারছে না। বাড়িতে তো অনেক চাকর লোকজন সব রয়েছে, তাহলে কি কানাঘুষে রটে গেছে? তার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, আর সেই জন্যেই হয়তো কেউ তাকে খুন করবার চেষ্টা করছে। না 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 না, সে কিছুতেই হতে দেবে না। একটা কিছু ব্যবস্থা তাকে করতেই হবে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল নবরূপ। হঠাৎ মনে হলো কে যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। ঘুমটা ভেঙে গেল। প্রথমে মনে করেছিল স্বপ্ন, কিন্তু স্বপ্ন নয়, তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল কালো এক ছায়ামূর্তি। জলদগম্ভীর স্বরে সে বলল, আমার সম্পত্তিতে হাত দেবার অধিকার কে তোমাকে দিয়েছে? আমার কবরের শান্তি তুমি ভেঙেছ। হাজার হাজার বছর ধরে রাখা আমার জিনিস তুমি নিয়েছ। এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি জানো না, আমার কবরের গায়ে লেখা ছিল, যেই দরজায় হাত দেবে তার মৃত্যু অনিবার্য। তারপরেও তোমার এমন অন্যায় কাজ করতে আটকালো না। না, এতে আমার কোনো দোষ ছিল না। আমাকে ম্যাথিউস বলেছিল। তাছাড়া আমি মিশরের ভাষা পড়তে পারি না। ম্যাথিউস আমাকে বলেছিল কোনো মিশরবাসী ওতে হাত দিতে পারবে না। আমি তো ভারতীয়। হাত জোড় করে বলল নবরূপ। ছায়ামূর্তি ঠিক তেমন গলাতেই বলে ওঠে, তোমার মধ্যে লোভ ছিল। লোভ মানুষকে মৃত্যুর পথে টেনে নিয়ে যায়। মানুষ ম্যাথিউস তোমার ওই লোভকে কাজে লাগিয়েছে। সেও পার পাবে না। এখন তুমি প্রস্তুত হও। শোনো, তুমি আমার সবচেয়ে প্রিয় বস্তু নিয়েছ। ছায়ামূর্তি বলতে বলতে নবরূপের সামনে একেবারে কাছে এসে গেল। নবরূপ পরিষ্কার দেখছে এটা কোনো মানুষ নয়। মমি যে কাঠের বাক্সে রাখে তার আকৃতিটা হয় ঠিক মানুষের মতো। মিশরের এটাই বৈশিষ্ট্য। 7 ফুট লম্বা একটা কাঠের মূর্তি। তার নাক, মুখ, চোখ সব আছে। 2 হাত জড়ো করে বুকের ওপর রাখা, পায়ের কাছটা জড়ো করা, সমস্ত বাক্সটায় অসাধারণ কারুকার্য করা। এমনকি মনে হয় যেন রঙিন জামা কাপড়ও পরানো। এই মূর্তি
সেই রকম অবস্থায় কাছে এসে দাঁড়িয়েছে নবরূপের কাছে। তোমার প্রিয় কি জিনিস আমি এনেছি? আমি তো কিছু নিইনি, শুধু একটা পাখি। ওই পাখি ছিল আমার পোষা, আমার সবচেয়ে প্রিয়। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। তাই আমার মৃত্যুর পর ওই পাখিকেও আমার সঙ্গে মমি করে রাখা হয়েছিল। না না না, ওটা তো মমি নয়, ওটা সোনার। সোনা দিয়ে বাঁধানো হয়েছিল ওকে। ঠিক আছে, তুমি নিয়ে নাও তোমার প্রিয় পাখি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছায়ামূর্তি হাসল, সারা ঘর কেঁপে উঠল সে হাসিতে। সে তো আমি নেবই, কিন্তু আমার সমাধিতে শান্তি ভঙ্গ করার অভিশাপটাও তোমাকে নিতে হবে। তোমার একমাত্র শাস্তি মৃত্যু। ছায়ামূর্তি এগিয়ে এলো। নবরূপ ঘর থেকে বেরিয়ে কিউরিও রুমের দিকে এগিয়ে গেল। তার মুখে এখন একটাই কথা, আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তুমি আমায় মুক্তি দাও। এসো, তুমি এসো আমার কিউরিওর ঘরের মধ্যে এসো। তুমি চাচাও, সামলাও সামলাও, কোটি টাকার জিনিস আছে, সব দাও। বলতে বলতে নবরূপ কিউরিও ঘরের সামনে এসে দাঁড়ালো। পেছনে ছায়ামূর্তি তখনও হেসে চলেছে। বুকের মধ্যে থর থর করে কাঁপছে নবরূপের, হাত পায়ের ঠিক নেই। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ। ছায়ামূর্তি প্রায় ওর শরীরের ওপর এসে পড়েছে। নবরূপ ভুলে গেল কিউরিও ঘরে কারেন্ট চালানো আছে। সুইচ না নিভিয়ে, চাবি না নিয়ে ও অন্য মনস্কের মতো দরজায় হাত দিয়ে দিল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল। পরের দিন সকালে দেখা গেল নবরূপের কাঠ হয়ে যাওয়া স্থির শরীরটা কিউরিও ঘরের দরজা আগলে দাঁড়িয়ে আছে। প্রথমটা সবাই মনে করেছিল বন্ধ ঘরের সামনে নবরূপ কি করছে দাঁড়িয়ে। পরে ব্যাপারটা বোঝা গেল, একমাত্র নরেনশীল নবরূপের বাবা জানতেন মিশর থেকে ছেলে কি এনেছে। সাপটাও তাকে দেখিয়েছিল নবরূপ, কিন্তু পরে যখন খোঁজা হলো দেখা গেল সবকিছু যেমন ছিল তেমনই আছে, শুধু সাপ আর ওই পাখিটাকে কোথাও আর খুঁজে পাওয়া গেল না।